হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর জিওগ্রাফির চ্যাপ্টার নম্বর 10 দক্ষিণ আমেরিকা এই চ্যাপ্টারটি পড়াবো। এর আগের দিন আমি উত্তর আমেরিকা চ্যাপ্টারটি পুরোটাই কমপ্লিট করেছি। আজকে আমি দক্ষিণ আমেরিকা এই চ্যাপ্টারটি শুরু করব। তাহলে এসো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটি পড়তে গেলে প্রথমেই এই দক্ষিণ আমেরিকার ম্যাপটা সম্বন্ধে তোমাদের ভালো রকম জ্ঞান থাকতে হবে। তো এই ম্যাপটা সম্পর্কে যদি তোমাদের ভালো রকম জ্ঞান থাকে তাহলেই তোমরা পরবর্তী অংশে যেতে পারবে। তো প্রথমেই আমরা ম্যাপটাকে চিনে নেব। তো এটা হচ্ছে একটা দক্ষিণ আমেরিকার ম্যাপ মোটামুটিভাবে। তো এই দক্ষিণ আমেরিকার ম্যাপে কোথায় কোন দিকে কি রয়েছে সেটা জেনে নিই। প্রথম যদি দেখি তাহলে দেখব পানামা খাল, কারণ আমি এর আগের দিন পানামা খাল লাস্ট পড়িয়েছিলাম। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার সংযোগকারী স্থান পানামা খাল, তার মানে রয়েছে পানামা খালের উত্তর দিকটা রয়েছে উত্তর আমেরিকা, আর এই পানামা খাল উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে কি করেছে, সংযোগ করেছে বা যুক্ত করেছে। তো এই পানামা খাল রয়েছে ওই দিকে। উত্তরের দিকে রয়েছে ক্যারিবিয়ান সাগর, ভালো করে দেখবে, উত্তরের দিকে রয়েছে ক্যারিবিয়ান সাগর, আর আমাদের পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। বোঝা গেল? উত্তর দিকে ক্যারিবিয়ান সাগর, পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর। তোমরা এখন শুধুমাত্র এই সাগর আর মহাসাগরগুলো দেখো, তার পরবর্তী অংশে আমি এর পরবর্তী যে পয়েন্টগুলো উল্লেখ করেছি সেইগুলো দেখাবো। আগে সাগর আর মহাসাগরগুলো ভালো করে দেখো। উত্তরে রয়েছে ক্যারিবিয়ান সাগর, পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। বোঝা গেল? এবার এদিকে চলে যায়। এদিকে গেলে দেখতে পাবে উত্তর দিকটায় রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, অর্থাৎ আটলান্টিক মহাসাগরটা এই দক্ষিণ আমেরিকাকে উত্তর আর দক্ষিণে ভাগ করে দিয়েছে। বোঝা গেল? এবার লাস্টে দেখব যে একদম দক্ষিণ প্রান্তে কী রয়েছে, কুমেরু মহাসাগর। বোঝা গেল? তাহলে আরেকবার রিপিট করিয়ে দিই। উত্তরে ক্যারিবিয়ান সাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, আর পূর্বে কি দেখলাম, উত্তর আটলান্টিক আর দক্ষিণ আটলান্টিক মহাসাগর, আর একদম দক্ষিণে কুমেরু মহাসাগর। বোঝা গেল? আর পানামা খালটা অবশ্যই মনে রাখবে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সংযোগকারী স্থান। তো এরপর আমরা দেখব যে এর মধ্যবর্তী স্থানে কি কি রয়েছে। ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো যেগুলো আমি এঁকেছি এগুলো তোমাদের পরের স্লাইডের আলোচনা। এরপর আমরা দেখব যে এক নজরে, অর্থাৎ দক্ষিণ আমেরিকাকে এক নজরে দেখব। প্রথমে দেখব এর অক্ষাংশগত অবস্থান কি আর দ্রাঘিমাংশগত অবস্থান কি। উত্তর আমেরিকার ক্ষেত্রেও আমি এটা পড়েছিলাম, দক্ষিণ আমেরিকার ক্ষেত্রেও এটা আমরা পড়ব। তাহলে 12 ডিগ্রি 29 মিনিট থেকে 55 ডিগ্রি 59 মিনিট উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। বোঝা গেল? আর 34 ডিগ্রি 50 মিনিট থেকে 81 ডিগ্রি 20 মিনিট এটা পশ্চিম দ্রাঘিমাংশ পর্যন্ত দক্ষিণ আমেরিকা বিস্তৃত। বোঝা গেল? এরপর দেখব এখানকার প্রধান নদী কী। প্রধান নদী হলো আমাজন নদী, যেটা পৃথিবীর দীর্ঘতম নদী। এরপরে দেখব উচ্চতম পর্বতশৃঙ্গ। উচ্চতম পর্বতশৃঙ্গ কোথায় রয়েছে এটা আগে দেখে নিই। উচ্চতম পর্বতশৃঙ্গ রয়েছে পশ্চিম দিকে অবস্থানকারী আন্দিজ পর্বতমালা। এই যে এই উত্তর থেকে একেবারে দক্ষিণ দিক পর্যন্ত যে লাইনটা আমি এঁকেছি এই গোটাটার হচ্ছে আন্দিজ পর্বতমালা। এই আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে অবস্থান করছে। দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে অবস্থান করছে আন্দিজ পর্বতমালা। আর এই আন্দিজ পর্বতমালার মধ্যবর্তী স্থলে একটা উচ্চতম পর্বতশৃঙ্গ রয়েছে, তার নাম হচ্ছে মাউন্ট অ্যাকনগুয়া। মাউন্ট অ্যাকনগুয়া দেখো পয়েন্ট করেছি। বোঝা গেল নিশ্চয়ই? বুঝতে পেরেছ? আর এরপর দেখো, এরপর দেখছি দেশের সংখ্যা। এই দক্ষিণ আমেরিকায় দেশের সংখ্যা হচ্ছে 13টি। আর যদি বলি গুরুত্বপূর্ণ শহর কোনগুলি, তাহলে ওপর থেকে যদি নিচে আসো তাহলে দেখতে পাবে রিও ডি জেনিরো আছে, আমাদের ফুটবলের যে খুব গুরুত্বপূর্ণ দেশ যেমন ব্রাজিল, আর্জেন্টিনা রয়েছে, আর রয়েছে পেরু, ইকুয়েডর, উরুগুয়ে, এই সমস্ত প্রধান প্রধান শহর। আর এই ম্যাপটার মধ্যে কোন জায়গাটা বাকি রয়েছে সেটুকু দেখে নিই। সাগর মহাসাগর কমপ্লিট, প্লাস আন্দিজ পর্বতমালা কমপ্লিট। আন্দিজ পর্বতমালার মধ্যে প্রধান পর্বতশৃঙ্গ কমপ্লিট। এবার কি দেখব? এবার দেখব কিছু মরুভূমি, অর্থাৎ এই দক্ষিণ আমেরিকাতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রধান মরুভূমি হলো আটাকামা মরুভূমি। এটা কোথায় অবস্থান করছে? আন্দিজ পর্বতমালার মধ্যবর্তী স্থানে। বোঝা গেল? আর এর পাশে রয়েছে বলিভিয়ার মালভূমি। দেখতে পাচ্ছ পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি।
এই উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ, দেখতে পাচ্ছ হর্ন অন্তরীপ, উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত বিস্তৃত হলো এই আন্দিজ পর্বতমালা। দেখতে পাচ্ছ এই উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত বিস্তৃত আন্দিজ পর্বতমালা। এই আন্দিজ পর্বতমালার মধ্যবর্তী স্থানে কিছু মরুভূমি রয়েছে, কিছু পর্বতশৃঙ্গ রয়েছে। তার মধ্যে বৃহত্তম বা প্রধান পর্বতশৃঙ্গ হলো কি মাউন্ট অ্যাকনগুয়া, আর মরুভূমি রয়েছে আটাকামা মরুভূমি, আর ওর পাশেই রয়েছে মালভূমি একটা, তার নাম বলিভিয়ার মালভূমি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এইভাবে ম্যাপকে আগে চেনো, তারপর পড়ো। এরপর দেখব আরও দুটো উচ্চভূমি। আমরা উত্তর আমেরিকার ক্ষেত্রেও এভাবে দেখেছিলাম, দক্ষিণ আমেরিকার ক্ষেত্রেও এভাবেই দেখব। তাহলে পশ্চিমে দেখলাম, পশ্চিমটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যদি উত্তর দিকে যাই তাহলে উত্তর দিকে পাবো গায়না উচ্চভূমি। এইটা সেই আরাবল্লী পর্বতের মতো, মানে প্রাচীনকালে এটা অনেকটাই বৃহত্তর অবস্থানে ছিল বা উঁচু অবস্থানে ছিল। এখন এটা ক্ষয় পেতে পেতে এই উচ্চভূমির আকার নিয়েছে, তার নাম গায়না উচ্চভূমি। এবার যদি আমরা পূর্ব দিকে চলে আসি তাহলে পূর্ব দিকে দেখতে পাবো যে আরেকটা উচ্চভূমি যেটা পূর্ব দিকে অবস্থান করছে, তার নাম হলো ব্রাজিলের উচ্চভূমি। তো এইটাই হচ্ছে তোমাদের মোটামুটিভাবে একটা ম্যাপ চেনা। এরপর একটা আমি এখানে দেখেছি লাতিন আমেরিকা। তো লাতিন আমেরিকা কোন অংশটাকে বলা হয়? লাতিন আমেরিকা এটা একটা মিশ্রণ, মানে অনেক জায়গার মিশ্রণকে নিয়ে আমরা লাতিন আমেরিকা বলছি। যেমন মধ্য আমেরিকা প্লাস দক্ষিণ আমেরিকা প্লাস মেক্সিকো আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এদেরকে একত্রে আমরা বলি লাতিন আমেরিকা। এবার আমরা দেখব যেভাবে উত্তর আমেরিকাকে আমরা দেখেছিলাম পার্বত্য অঞ্চল, উচ্চভূমি, মালভূমি এই সমস্ত অংশে, সেইভাবেই দক্ষিণ আমেরিকাকেও আমরা দেখব। প্রথমে দেখব পশ্চিমের পার্বত্য অঞ্চল। এটা আমি কিছুক্ষণ আগেই ম্যাপ চেনাতে গিয়ে বলেছিলাম। পশ্চিমের পার্বত্য অঞ্চল এই যে উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত বিস্তৃত আন্দিজ পর্বতমালা, এটা কি বলছে? পশ্চিমের পার্বত্য অঞ্চল। বোঝা গেল? তাহলে পশ্চিমের পার্বত্য অঞ্চল এটা প্রশান্ত মহাসাগরের উপকূল নিয়ে তৈরি আন্দিজ পর্বতমালাকে ঘিরে রয়েছে, আর এটার বিস্তার হচ্ছে উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত। বোঝা গেল? তো এই আন্দিজ পর্বতমালার একটা উচ্চতম শৃঙ্গ রয়েছে, তার নাম হচ্ছে মাউন্ট অ্যাকনগুয়া। বোঝা গেল? এটা কিছুক্ষণ আগেই পড়িয়ে আমি বলেছি মাউন্ট অ্যাকনগুয়া। আর এর মধ্যে কিছু মালভূমি রয়েছে, অর্থাৎ এই পর্বতকে কেন্দ্র করে মালভূমি রয়েছে, যেটাকে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ চারটি হলো টিটিকাকা, বলিভিয়া, পেরু আর ইকুয়েডর। এই চারটে মালভূমি আন্দিজ পর্বতমালাকে বেষ্টন করে তৈরি হয়েছে। আর এর মধ্যে আমাদের টিটিকাকা মালভূমি হলো গুরুত্বপূর্ণ। এই টিটিকাকা মালভূমির মধ্যে একটা হ্রদ অবস্থান করছে, তার নাম টিটিকাকা হ্রদ। আর এই টিটিকাকা হ্রদ হলো পৃথিবীর উচ্চতম হ্রদ। বোঝা গেল? তো এটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল। এরপরে আমরা পশ্চিমের উপকূলীয় অঞ্চল যাব। পশ্চিমের উপকূলীয় অঞ্চল বলতে প্রশান্ত মহাসাগরের কে কেন্দ্র করে উপকূল অংশে গঠন হয়েছে একটা মরুভূমি, তার নাম হলো আটাকামা মরুভূমি। এই যে আমি চিহ্নিত করেছি আটাকামা মরুভূমি, উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে। এই আটাকামা মরুভূমি হলো পৃথিবীর সবথেকে শুষ্ক আর খরাপ্রবণ অঞ্চল। এরপরে পূর্বের উচ্চভূমি। এই যে পূর্বের উচ্চভূমি আমি পড়াচ্ছিলাম কিছুক্ষণ আগে, এই যে পূর্ব দিকের উচ্চভূমি দুটো রয়েছে, একটা গায়না আর একটা ব্রাজিলের উচ্চভূমি। এবার এই দুটোকে বিভাজন করেছে আমাজন নদী, অর্থাৎ আমাজন নদী মধ্যভাগ দিয়ে অগ্রসর হয়ে উত্তর আর দক্ষিণ অংশের উচ্চভূমিকে আলাদা করে দিয়েছে। উত্তর অংশের উচ্চভূমিকে বলা হচ্ছে গায়না উচ্চভূমি, আর দক্ষিণ অংশের উচ্চভূমিকে বলা হচ্ছে ব্রাজিলের উচ্চভূমি। আর এই গায়না উচ্চভূমি কিছু শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেমন ভেনেজুয়েলা, গায়না, এই সমস্ত শহরকে কেন্দ্র করে গায়না উচ্চভূমি গড়ে উঠেছে। আর গায়না উচ্চভূমির মধ্যে একটা বৃহত্তম জলপ্রপাত রয়েছে, যেটা সবাই জানো, তার নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। বোঝা গেল? এই অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় রয়েছে? গায়না উচ্চভূমিকে কেন্দ্র করে। আর এই গায়না উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে রোরোইসা। ঠিক আছে? এই উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এরপর দেখব ব্রাজিল উচ্চভূমি, যেটা দক্ষিণ দিকে অবস্থান করছে। এই ব্রাজিল উচ্চভূমি দুটো গুরুত্বপূর্ণ জায়গা আমি লিখেছি, দেখো। একটা পিকো ডো বারাইরা, এটা হচ্ছে এই অংশের উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। আর ম্যাভাগ্রাসো মালভূমি, এই ম্যাভাগ্রাসো মালভূমি
তোমাদের দক্ষিণ আটলান্টিক মহাসাগর এই অংশটাকে কেন্দ্র করে এই ম্যামাগ্রস্ত মালভূমি গঠন হয়েছে। এবার আমরা মধ্যভাগের সমভূমি অঞ্চল পড়ব, কারণ এর আগে আমরা পশ্চিমের পার্বত্য অঞ্চল প্লাস পশ্চিমের উপকূলীয় অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল এগুলো সব কমপ্লিট করে এসেছি। বাকি রয়ে গেছে এই মধ্যভাগটা। এই মধ্যভাগটাতে যে অংশটা দেখব সেটা হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চল, কারণ এখানে পাহাড় পর্বত বা মালভূমি খুব একটা লক্ষ্য করা যায় না। আর এখান দিয়ে বেশিরভাগ নদী চলে যাওয়ায় বিভিন্ন তোমাদের সমভূমি গড়ে তুলেছে। প্রথম হচ্ছে অরিনাকো। এই অরিনাকো নদী যেখান দিয়ে গেছে সেই জায়গাটায় অববাহিকাটায় এই ল্যানোস সমভূমি গঠন করেছে। আমাজন নদী যে অংশটার মধ্যে দিয়ে গেছে সেই অংশটার মধ্যে দিয়ে গিয়ে তার অববাহিকায় সেলভা এই তোমাদের তৃণভূমি বা সমভূমি অঞ্চল এটা গঠন করেছে। লা প্লাটা নদী। এবার লা প্লাটা নদী কি একটু বলে দিই। লা প্লাটা নদী হচ্ছে যে কোনো একটা নদী নয়, এটা হচ্ছে তিনটে নদীর মানে সংযোগস্থল। একটা হচ্ছে প্যারান, একটা প্যারাগুয়ে আর একটা উরুগুয়ে। এই তিনটে নদী ব্রাজিলের উচ্চভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে যখন একত্রে মেশে তখন এই নদীটাকে বলা হয় লা প্লাটা নদী। এই লা প্লাটা নদীর অববাহিকায় যে তৃণভূমি অঞ্চল গড়ে উঠেছে তাকে বলে পম্পাস তৃণভূমি। তো এই লা প্লাটা নদী তোমাদের যে অববাহিকা অঞ্চল দিয়ে গেছে সেই অববাহিকা অঞ্চলে পম্পাস তৃণভূমি অঞ্চল গঠন করেছে। এরপরে প্যারান আর প্যারাগুয়ে এই দুটো নদী যে অববাহিকা অঞ্চল দিয়ে গেছে সেখানে গ্র্যান্ড চাকো সমভূমি অঞ্চল গঠন করেছে। এবার এই চারটে অববাহিকা অঞ্চলে যে গুরুত্বপূর্ণ সমভূমি প্লাস তৃণভূমি অঞ্চল গঠন করলো, তার মধ্যে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাজন নদী অববাহিকার সেলভা, কারণ এটা হচ্ছে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, বাকিগুলো সব তৃণভূমি অঞ্চল। অর্থাৎ এখানে ছোট বড় ঘাস লতা এই সমস্ত গাছ এবং তৃণ লক্ষ্য করা যায়। তাহলে বোঝা গেল এই আমাজন নদীর অববাহিকায় তৈরি সেলভা এটা হচ্ছে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, বাকিগুলো তৃণভূমি অঞ্চল। এরপরে আমরা যাব নদী। এই দক্ষিণ আমেরিকার নদী অংশে মূলত তিনটে নদী গুরুত্বপূর্ণ, একটা আমাজন নদী, একটা অরিনাকো নদী কিছুক্ষণ আগেই পড়ে এলাম, আর একটা লা প্লাটা নদী। সেই তিনটে নদীর সংযোগস্থল। প্রথমে আসছি আমাজন নদী, আমি ম্যাপেও দেখাবো, অসুবিধা নেই। আমাজন নদীর উৎপত্তিস্থল, ঠিক আছে, এই যে আন্দিজ পর্বতমালা বিস্তার লাভ করেছে, এই আন্দিজ পর্বতমালার একটা অংশ তার নাম মিসমিস শৃঙ্গ, মানে এটা একটা তোমাদের উঁচু পর্বত অঞ্চল। মিসমিস শৃঙ্গ এখান থেকে উৎপত্তি লাভ করে এটা গেছে উত্তর আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ এটা পতিত হয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে। আর কিছুক্ষণ আগেই আমি পড়াতে গিয়ে বলছিলাম উচ্চভূমি অঞ্চলটাকে কেন্দ্র করে যে আমাজন নদী যে অংশের উপর দিয়ে গেছে সেই অংশের উপর দিয়ে গিয়ে এই আমাজন নদী উচ্চভূমি অঞ্চলকে দুটো অংশে বিভক্ত করেছে। প্রথম অঞ্চল গায়না উচ্চভূমি, যেটা উত্তর দিকে লক্ষ্য করা যায়, ম্যাপেও দেখো বুঝতে পারবে। আর দ্বিতীয়টা হলো ব্রাজিলের উচ্চভূমি, যেটা দক্ষিণ দিকে লক্ষ্য করা যায়। তাহলে ম্যাপ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমাজন নদী কোনখান দিয়ে যেতে পারে। ঠিক তার মধ্যবর্তী স্থল দিয়ে আমাজন নদী গেছে আর উত্তর আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। আর উৎপত্তিস্থল মিসমিস শৃঙ্গ লেখা আছে এখানে, আন্দিজের মিসমিস শৃঙ্গ। পতিত স্থল হলো উত্তর আটলান্টিক মহাসাগর। আর এই আমাজন নদী হলো পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হলো আমাজন নদী। প্লাস এই আমাজন নদীতে সারা বছর জল দেখা যায়, এই জলের স্রোতও খুব বেশি থাকে, এটা হলো আমাজন নদীর বৈশিষ্ট্য। এবার অরিনাকো নদী, এই নদী গায়না উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে, এই দেখো ম্যাপে দেখতে পাচ্ছ এটা গায়না উচ্চভূমি, এখানের একটা অংশ বিশেষ থেকে উৎপত্তি লাভ করে এটা গেছে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে, বোঝা গেল। এবার এই অরিনাকো নদীতে সৃষ্টি হওয়া জলপ্রপাতটির নাম অ্যাঞ্জেল জলপ্রপাত। আমি কিছুক্ষণ আগেই তোমাদের পড়িয়েছিলাম যে গায়না উচ্চভূমিতে একটা জলপ্রপাত লক্ষ্য করা যায়, সেটা হলো অ্যাঞ্জেল জলপ্রপাত, কিন্তু এটা বলিনি যে এটা কোন নদীতে লক্ষ্য করা যায়। এটা অরিনাকো নদীতে লক্ষ্য করা যায় অ্যাঞ্জেল জলপ্রপাত, যেটা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এটা গেল অরিনাকো নদী। এবার লা প্লাটা নদী, সেই তিনটে নদী লিখেছি, প্যারান, প্যারাগুয়ে আর উরুগুয়ে। এই তিনটে নদীর সংযোগস্থলকে আমরা লা প্লাটা নদী বলছি। এখন ম্যাপে এঁকেছি, এটা ব্রাজিলের উচ্চভূমি অঞ্চল।
এই ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের পৃথক পৃথক জায়গা থেকে তিনটে নদী উৎপত্তি লাভ করে এক জায়গায় মিশেছে, সেই মিশ্রিত অংশটা চলে গেছে আটলান্টিক মহাসাগরে। বোঝা গেল? তো এই লা প্লাটা নদী পড়তেই পারে যে কোন তিন নদীর সংযোগস্থল, একটা প্যারান নদী, একটা প্যারাগুয়ে নদী আর একটা উরুগুয়ে নদী। এই তিনটে নদী ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের পৃথক পৃথক অংশ থেকে উৎপত্তি লাভ করে পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে। এবার দেখো, এবার আমি তোমাদের নদ নদীর বৈশিষ্ট্য পড়াবো, অর্থাৎ যে নদীগুলো পড়েছি সেই নদীগুলোর বৈশিষ্ট্য কী কী। প্রথমে জানবো যে প্রত্যেক কটাই নদী যে কটা রয়েছে দক্ষিণ আমেরিকায়, সব কটা নদী হচ্ছে দীর্ঘ আর আয়তনে বিশাল, অর্থাৎ এদের যাত্রাপথটা অনেকটাই বেশি আর অনেকটা বেশি পরিমাণ জায়গা জুড়ে এরা অতিক্রান্ত হয়। পরবর্তী পয়েন্টে আমি বলবো দ্বিতীয় বৈশিষ্ট্য, সেটা হলো যে অধিকাংশ নদী এই আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। বোঝা গেল? অধিকাংশ নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। আর লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমাদের এই বৈশিষ্ট্যে বলবো যে বরফ গলা জল আর বৃষ্টির জল দুই রকমভাবেই এই নদীগুলো পুষ্ট হয়। অর্থাৎ যেমনভাবে আন্দিজ পর্বতমালা থেকে বরফ গলে সেই বরফ গলা জল নদীতে সংকীর্ণ আর পরিব্যাপ্ত হয়, ঠিক তেমনভাবেই বৃষ্টির জলেও এটা কি পুষ্ট হয়। তাহলে দুরকমভাবেই এই নদীগুলো পুষ্ট হয়ে থাকে, একটা বরফ গলা জলে আর একটা বৃষ্টির জল। এরপর দেখব জলবায়ু। তো এখানকার জলবায়ুকে কিছু কিছু ভাগে বিভক্ত করে এরমভাবেই লেখা হয়েছে। প্রথম হলো অক্ষাংশগত অবস্থান, অর্থাৎ অক্ষাংশগত অবস্থানকে যদি আমরা বিচার করি তাহলে এখানকার জলবায়ু কেমন। আমরা যদি লক্ষ্য করি দক্ষিণ আমেরিকার একেবারে উত্তর ভাগ থেকে নিরক্ষরেখা অতিক্রান্ত হয়েছে আর একেবারে মধ্যভাগ থেকে মকরক্রান্তি রেখা অতিক্রান্ত হয়েছে। তাই এই দুই রেখার সম্মিলিত প্রভাবে এখানকার 70% অংশ উষ্ণমণ্ডলের আওতায়, 20% অংশ নাতিশীতোষ্ণ মণ্ডলের আওতায় আর একেবারে নগণ্য 5 থেকে 10% অংশ তোমাদের হিমমণ্ডলের আওতায় রয়েছে। এরপরে দেখো এখানে লিখেও দিয়েছি উত্তরে নিরক্ষরেখা রয়েছে আর মধ্যভাগে মকরক্রান্তি রেখা রয়েছে, তার প্রভাবেই এটা ঘটছে। সমুদ্র থেকে দূরত্ব কী লিখেছি, সমুদ্রের প্রভাব তেমন একটা নেই। এবার কিভাবে হচ্ছে দেখো, উত্তর ভাগটা কি অনেকটা জায়গা জুড়ে আছে আর দক্ষিণ ভাগটা খুব অল্প পরিমাণ জায়গা জুড়ে আছে। বোঝা গেল? তা এই উত্তর ভাগ খুব বেশি পরিমাণ জায়গা আর দক্ষিণ ভাগ হচ্ছে অল্প পরিমাণ জায়গা, আর পাশে রয়েছে আন্দিজ পর্বতমালা। ঠিক আছে? তা সমুদ্রের যে বায়ুপ্রবাহ সেটা কোন অংশকে এফেক্ট করবে তোমাদের মতামত অনুযায়ী, যেহেতু দক্ষিণ ভাগটা সংকীর্ণ বা খুব অল্প পরিমাণ জায়গা জুড়ে আছে, তাই এই জায়গাটায় কি করবে, এই মহাসাগর বা সাগরের বায়ুপ্রবাহ এফেক্ট করবে, কিন্তু কোনোভাবেই মধ্যভাগ আর উত্তর ভাগকে এফেক্ট করবে না, কারণ এর ব্যাপ্তি অনেকটা বেশি। এখান থেকে কোনোভাবেই বায়ুপ্রবাহ এতটা অংশ জুড়ে যেতে পারবে না বা প্রভাব ফেলতে পারবে না। তাই জন্যে সমুদ্রের প্রভাব তেমন একটা নেই, যদিও থাকে সেটা দক্ষিণ অংশেই সীমাবদ্ধ। এবার দেখো ভূমির উচ্চতা কী লিখেছি, আন্দিজ পর্বতমালার কারণে। এবার ভূমির উচ্চতাটা কি দেখো, এখানে তোমাদের আন্দিজ পর্বতমালা রয়েছে কোন দিকে, পশ্চিম দিকে। তো এই আন্দিজ পর্বতমালা থাকার কারণে বিভিন্ন বায়ুপ্রবাহ এখান থেকে যেতে পারে না বা ঢুকতে পারে না দক্ষিণ আমেরিকার মধ্যে, কারণ পাহাড়ের উচ্চতা অনেকটা বেশি, তাই জন্যে। এবার আমি কি লিখেছি যে ভূমির উচ্চতার কারণে আন্দিজ পর্বতমালার কারণে হয়, অর্থাৎ তোমরা দেখবে যে বিভিন্ন বায়ুপ্রবাহ কোনো না কোনোভাবে দক্ষিণ আমেরিকায় ঢুকতে চেষ্টা করবে, আর এটা ব্যর্থ হবে আন্দিজ পর্বতমালার বিভিন্ন পাহাড় পর্বতের কারণে। কারণ এখানকার পাহাড় বা পর্বতগুলোর উচ্চতা অনেকটা বেশি, প্লাস এখানে বিভিন্ন তোমাদের বৃষ্টি এর প্রভাব খুবই কম লক্ষ্য করা যাবে। কোন অংশটাতে, আন্দিজ পর্বতমালার প্রতিবাদ ঢালে, মানে ধরো কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রশান্ত মহাসাগর থেকে অনেকটা পরিমাণ জলীয় বাষ্পকে নিয়ে যখন দক্ষিণ আমেরিকার দিকে ঢুকতে চেষ্টা করবে, তখন কোনোভাবেই এটা ঢুকতে পারবে না, কারণ প্রশান্ত মহাসাগর থেকে এতটা পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসবে
যেটা এই বড় বড় পাহাড় পর্বতকে অতিক্রম করে যেতে পারবে না। তার জন্য কি হবে না, এই আন্দিজ পর্বতমালার অনুবাদ ঢালে প্রথমে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত ঘটানোর পর যখন দেখবে যে জলীয় বাষ্প খুবই কম হয়ে গেছে বা হালকা হয়ে গেছে, ঠিক তখনই এই বায়ু বা এই যে নিম্নচাপ উচ্চচাপের ব্যাপারটা উপরে উঠবে। তখনই সে সচেষ্ট হবে কি হবে, আন্দিজ পর্বতমালাকে টপকাতে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে যে অত পরিমাণ জলীয় বাষ্পে প্রচণ্ড পরিমাণ জল ঘটিয়ে দেওয়ার কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢালে আর সে বৃষ্টিপাত ঘটাতে পারবে না। তাই আন্দিজ পর্বতমালার প্রতিবাদ ঢালটা কি হয়ে যাবে, বৃষ্টির ছায়া অঞ্চল হিসাবে বিবেচিত হবে। নিশ্চয়ই বুঝতে পারলে যে এখানকার পাহাড় পর্বতের উচ্চতা অত্যাধিক থাকার কারণে অত্যাধিক পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কখনই একসাথে বা একটি নির্দিষ্ট সময়ে ঢুকতে পারে না। সেই জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটার পরবর্তী অংশে যখন হালকা হয়ে যাবে, ঠিক তখনই ওখান থেকে অতিক্রম হতে পারবে আর প্রতিবাদ অংশে বৃষ্টির ছায়া অঞ্চল গঠন করবে। ভূমির উচ্চতা হলো স্রোত। এখানে দুটো স্রোত দেখা যায়, একটা উষ্ণ ব্রাজিল স্রোত আর শীতল পেরু স্রোত। উষ্ণ ব্রাজিল স্রোতের কারণে পূর্ব দিকটা উষ্ণ হয় আর শীতল পেরু স্রোতের কারণে পশ্চিম দিকটা শীতল হয়। এইটুকু মনে রাখলেই হবে। এবার আমরা দক্ষিণ আমেরিকার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। স্বাভাবিক উদ্ভিদের আন্ডারে 5টা ভাগ লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে চিরহরিত অরণ্য, যেটার আর এক নাম সেলভা। দ্বিতীয় হচ্ছে সাভানা অরণ্য। তৃতীয় হচ্ছে ক্রান্তীয় মরু। চতুর্থ হচ্ছে ভূমধ্যসাগরীয়। আর লাস্ট একদম পার্বত্য উদ্ভিদ। প্রথমে আসছে চিরহরিত অরণ্য। কোথায় দেখা যায়, বৈশিষ্ট্য কী, আর কি কি গাছ দেখা যায়, এগুলো পড়লেই হবে। তো চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায় দুটো নদী অববাহিকায়, আমাজন নদী আর অরিনাকো নদী অববাহিকায়। এই যে লিখেছি আমাজন নদী আর অরিনাকো নদী অববাহিকায়, এই দুই নদী অববাহিকায় লক্ষ্য করা যায় চিরহরিত অরণ্য সেলভা। তো এখানে সারা বছরই উষ্ণ আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়। উষ্ণ আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়, বৃষ্টিপাতও ঘটতে দেখা যায়। আর এই অংশের গুরুত্বপূর্ণ যে উদ্ভিদ সেইগুলো হলো আমাদের রোজউড, আয়রন উড, মেহগনি, এই সমস্ত উদ্ভিদ। এবার এই সমস্ত উদ্ভিদ মিলে এরা এতটা পরিমাণেই বিস্তৃত হয়, কাছাকাছি থাকে, তাই এদের পাতাগুলো একের সাথে এক জুড়ে যায়, জুড়ে গিয়ে এক চাঁদোয়া সৃষ্টি করে, যার কারণে সূর্যের আলো এই অরণ্যে বা এই উদ্ভিদাঞ্চলে প্রবেশ করতে পারে না। তাই সারা বছরই এই অরণ্যের যে একদম তোমাদের সারফেস, ভূপৃষ্ঠ, সেখানে স্যাঁতস্যাঁতে অংশ লক্ষ্য করা যায়। লতা পাতা এই সমস্ত জাতীয় উদ্ভিদ জন্মাতে দেখা যায়। তো এই বৈশিষ্ট্য হলো চিরহরিত অরণ্যের। চাঁদোয়া বা ক্যানোপি, যেটাকে বলা হয় ক্যানোপি, এরা ক্যানোপি বা চাঁদোয়া সৃষ্টি করে, যার ফলে সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে পারে না। আর বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় ভূপৃষ্ঠের তলায় লক্ষ্য করা যায়। লতা, গুল্ম, পাতা এই সমস্ত জাতীয় উদ্ভিদও লক্ষ্য করা যায়। সাভানা উদ্ভিদ লক্ষ্য করা যায়। গায়না আর ব্রাজিল উচ্চভূমি সবই দেখিয়ে দিয়েছি, শুধু একটুখানি পড়বে তাহলেই হবে। গায়না আর ব্রাজিল উচ্চভূমিতে লক্ষ্য করা যায় সাভানা, এই তোমাদের এই অরণ্য সাভানা অরণ্য। তো এখানে মূল বৈশিষ্ট্য হলো এখানে গ্রীষ্মকালটা হচ্ছে উষ্ণ আর্দ্র, কিন্তু শীতকালটা হচ্ছে শীতল ও শুষ্ক। বোঝা গেল? উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, শীতল শুষ্ক শীতকাল। এটা হচ্ছে এই সাভানা অঞ্চলের বৈশিষ্ট্য বা অরণ্যের বৈশিষ্ট্য। এখানেও তুলনামূলক বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। আর এখানে যে উদ্ভিদ লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে শাল, সেগুন, আর বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে তৃণভূমি, তাই জন্য এর নাম সাভানা তৃণভূমি। বেশিরভাগ অংশ জুড়ে কী লক্ষ্য করা যায়, তৃণভূমি অঞ্চল। ঠিক আছে, লতা, গুল্ম, পাতা এই সমস্ত জাতীয় উদ্ভিদ, আর সাথে সাথে খাপছাড়াভাবে শাল আর সেগুন গাছ লক্ষ্য করা যায়। ক্রান্তীয় মরু অঞ্চল লক্ষ্য করা যায় আটাকামা মরুভূমি। দেখিয়েছি আটাকামা মরুভূমি, এই অংশটা এখানে লক্ষ্য করা যায় ক্রান্তীয় মরু অরণ্য। এখানে তোমাদের বৃষ্টিপাত একদম হয় না বললেই চলে। ঠিক আছে, আর সারা বছর শুষ্ক গ্রীষ্মকাল লক্ষ্য করা যায়। সারা বছর মনে হয় যেন একেবারে শুষ্ক অঞ্চল, গ্রীষ্মকাল এরকম লক্ষ্য করা যায় আটাকামা মরুভূমি অঞ্চলে। তো এইখানেই রয়েছে ক্রান্তীয় মরু অঞ্চল, তাই এখানে তোমাদের কোনোরূপ গাছ লক্ষ্য করা যায় না। ওই ঘাস জাতীয় কিছু উদ্ভিদ, কাঁটা ঝাড় জাতীয় উদ্ভিদ, ক্যাকটাস, ফণিমনসা এই জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়।
ভূমধ্যসাগরীয় জলবায়ু এও তেমন ওই আটাকামা মরুভূমির অংশেই লক্ষ্য করা যায়, কিন্তু এর বিস্তারটা একটু অন্যরকম। মানে এই আটাকামা মরুভূমি থেকে কিছুটা দক্ষিণে রয়েছে চিলি নামক এক অংশকে কেন্দ্র করে। বোঝা গেল, আটাকামা মরুভূমির দক্ষিণের দিকে অবস্থান করছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, আর এই অংশটাকে এই চিলি অংশটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর অরণ্য অঞ্চল। ঠিক আছে, তো এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর অরণ্য অঞ্চল আমরা যেটা পড়ছি, এটার বৈশিষ্ট্য হলো এখানেও সেম ক্রান্তীয় মরু অঞ্চলের অরণ্যের মতোই। মানে এখানে ওই গ্রীষ্মকালটা হচ্ছে একেবারে উষ্ণ আর শুষ্ক গ্রীষ্মকাল। এখানে কোনো রকমভাবেই বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যায় না, সারা বছরই শুষ্ক অবস্থান লক্ষ্য করা যায়। এখানেও সেই যে সমস্ত অরণ্য লক্ষ্য করা যায় সেম, ক্যাকটাস, ফণিমনসা, অ্যাক্সিয়া, কাঁটাঝাড় জাতীয় উদ্ভিদ। এরপর দেখো পার্বত্য উদ্ভিদ জানো এখানে পার্বত্য অঞ্চল কোনটা? সেই আন্দিজ পর্বতমালা। এই আন্দিজ পর্বতমালাকে অংশকে কেন্দ্র করে পার্বত্য উদ্ভিদ লক্ষ্য করা যায়। এই পার্বত্য উদ্ভিদের একেবারে উচ্চতম অংশে লক্ষ্য করা যায় মস, লাইকন জাতীয় উদ্ভিদ, আর একেবারে নিচুর অংশে লক্ষ্য করা যায় পর্ণমোচী জাতীয় উদ্ভিদ। এবার আমরা দেখব যে গুরুত্বপূর্ণ অংশ দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল। আগেই পড়েছি, সেই দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের কিছু বৈশিষ্ট্য দেখব, যেমন জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ দেখব, কৃষিকাজ দেখব, পশুপালন দেখব। এবার এই অংশটাকে কেন আমি তুলে ধরলাম, কারণ দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল হচ্ছে এমনই একটা অঞ্চল যে অঞ্চলটাতে কৃষিকাজ খুব ভালো হয়, পশুপালন খুবই ভালো হয়, তার সাথে এখানকার আরামদায়ক এক আবহাওয়া। এই জলবায়ু স্বাভাবিক উদ্ভিদে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আরামদায়ক আবহাওয়া, কারণ 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালের এক উষ্ণতা, আর শীতকালে উষ্ণতা 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই উষ্ণতায় যে কোনো মানুষ বা যে কোনো প্রাণী খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। তাই এই অংশের যে গুরুত্বপূর্ণ তোমাদের বৈশিষ্ট্য সেটাই হলো এটা, যে এখানকার আবহাওয়া খুবই মনোরম বা আরামদায়ক। আর এখানে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। তোমরা জানো এই সেন্টিমিটার বৃষ্টিপাতে কোন চাষটা ভালো হয়, সেটাই কৃষিকাজে আসবো। এই সেন্টিমিটার বৃষ্টিপাতে গম চাষ খুব ভালো হয়, 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতে গম চাষ খুব ভালো হয়। আর এই কৃষিকাজে তোমাদের এই যে গম লক্ষ্য করা যায় পম্পাস অঞ্চল, যেটা হচ্ছে আর্জেন্টিনা অঞ্চল। এই পম্পাস অঞ্চলে যেটা রয়েছে দেশ বা অংশ, সেটা হচ্ছে কি আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাতে এই গম চাষ খুব ভালো হয়, তাই এই অংশটাকে বলা হচ্ছে শস্য ভাণ্ডার, মানে শস্যের ভাণ্ডার। এবার এখানে এক উর্বর মৃত্তিকা লক্ষ্য করা যায়, পলি মাটি লক্ষ্য করা যায়। বোঝা গেল, বিভিন্ন এখানে নদী অববাহিকা রয়েছে, নদী অববাহিকার প্রান্তভাগে পলি মাটি রয়েছে, সেই পলি মাটি খুবই উর্বর, আর এই অংশেতেই গম চাষ খুব ভালোভাবে করা হয়। তাই জন্য এই আর্জেন্টিনা তথা পম্পাস অঞ্চলকে শস্যের ভাণ্ডার বলা হচ্ছে। এরপর পশুপালন হচ্ছে যে অংশটাতে পশুগুলোকে চারণ করা হয়, মানে যে তৃণভূমি অঞ্চলে পশুগুলোকে চারণ করা হয়, সেই অংশটার নাম অ্যাস্টেনসিয়া কথার অর্থ হলো পশু চারণের ক্ষেত্র। এরপর কর্ডোবা হচ্ছে এখানে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। এটা কোথায় লক্ষ্য করা যায়? ব্রাজিলের একটা অংশে, আমাদের আন্দিজ পর্বতমালার যে একটা অংশে এটা লক্ষ্য করা যায় কি কর্ডোবা। এটা একটা দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্র। এরপর আমি লিখেছি ভেড়া, মানে এখানে সবথেকে বেশি পশুপালন যেটা করা হয় সেটা হচ্ছে ভেড়ার মাংস থেকে শুরু করে ভেড়ার লোম সব দিক দিয়ে এই ভেড়াকে ইউজ করা হয়, তথা মাংস রপ্তানি। এখানে প্রচুর পরিমাণে ভেড়া চাষ করা হয়, পশুপালন করা হয়। ভেড়ার সাথে বিভিন্ন গরু, তোমাদের ছাগল, এই সমস্ত প্রাণীও চাষ করা হয়। তার জন্য এখানে প্রচুর পরিমাণে মাংস উৎপন্ন হয়। আর এই জায়গা থেকে গোটা দক্ষিণ আমেরিকাতে মাংসকে রপ্তানি করা হয়। তো এই ক্ষেত্রে এই পশুপালন অবধি তোমাদের মাংস রপ্তানি কেন্দ্র, এটা হচ্ছে পম্পাস অঞ্চল। দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের বৈশিষ্ট্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম। বোঝা গেল? তা আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা পুরোপুরি কনসেপ্ট। এটুকু পড়লে তোমরা একেবারে খুব সুন্দরভাবে এই চ্যাপ্টারটি কভার করে ফেলতে পারবে। তো এই চ্যাপ্টারটি থেকে যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বোঝা গেল? তো যদি এই অংশ থেকে যদি তোমাদের কোনো পিডিএফ, এমসিকিউ, নোটস এইসব দরকার থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে যাবে এবং এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবে। ধন্যবাদ।